একের কাছাকাছি চলে যাবে। অর্থাৎ এখানে দেখো cos cos যদি তোমার মনে করো 2 ডিগ্রি হতো তাহলে প্রায় 0.999 আসতো না, একের কাছাকাছি আসতো। এই পাওয়ার ফ্যাক্টরের সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 1। এর সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান হচ্ছে 1। ঠিক আছে? তো যদি আমার 1 হয় তার মানে এটা একদম বিশুদ্ধ। 1 কখন হয়? 1 মানে কি ইউনিটি না? ইউনিটি মানে হচ্ছে তোমার কি কোন ধরনের কৌণিক মান নাই, তাই না? ইউনিটি মানে হচ্ছে কোন ধরনের কৌণিক মান নাই। আর যখনই আমার কৌণিক মান আসবে সেটাই আমার সিস্টেমের জন্য খারাপ। বুঝতে পারছি? তাহলে আমার সব সময় টার্গেট থাকে যে এই কৌণিক মানটাকে যতটা রিডিউস করা যায়, রিডিউস করে এই পাওয়ার ফ্যাক্টরটাকে 1 এর কাছাকাছি নিয়ে যায়। এখন তোমার কাছে এই পাওয়ার ফ্যাক্টরটা ভালো না এই পাওয়ার ফ্যাক্টরটা ভালো? এইটা ভালো অবশ্যই 0.99। তাহলে এই অবস্থাটা যদি আমি নিয়ে আসতে পারি তাহলে এই সিস্টেমের জন্য আমার সব দিক থেকে আমি লাভবান হব। বুঝছো? এই জন্য পাওয়ার ফ্যাক্টর হিসাবটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। এবং এই এককটা লেখা, যদিও তুমি এখানে অঙ্কে না লিখলে তোমার মার্ক কাটবে না, কিন্তু এককটা লেখা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা ক্লিয়ার তো? আমরা পরের ধাপে যাই। এরপরে আমরা পাওয়ার বের করব। 3টা পাওয়ার বের করছি না? আচ্ছা, একটা ছবি তুলে নাও, আমি পেজটা মুছে দিই। একজন একটা ছবি তুলো, অথবা এখান থেকে তুলে দাও, চেক করো না। আচ্ছা, এবারে বলছে গৃহীত পাওয়ার কত। হ্যাঁ, গৃহীত পাওয়ার কোনটা? গৃহীত পাওয়ার এখানে লিখি, গৃহীত পাওয়ার কত? গৃহীত পাওয়ার, গৃহীত পাওয়ার কোনটা বলো তো? কত পাওয়ার গ্রহণ করছে? গৃহীত পাওয়ার মানে হচ্ছে VI cos θ। VI cos θ প্রকৃত পাওয়ার, গৃহীত পাওয়ার। এরপরে তোমার তারপরে আছে তোমার অ্যাক্টিভ পাওয়ার। এগুলো একই পাওয়ার। প্রকৃত পাওয়ার, গৃহীত পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার এগুলো একই পাওয়ার। এগুলো একটাই সূত্র, VI cos θ সমান সমান V মান হচ্ছে তোমার V মান ছিল 230 ইনটু I মান কত পাইছিলাম 6.06 ইনটু, কখনোই এই পাওয়ারের ক্ষেত্রে এইখানে সাথে সাথে থিটার মান ইউজ করব না। ঠিক আছে? পাওয়ারের যখন এই পাওয়ার বের করবা তখন কারেন্টের ক্ষেত্রে শুধু এই কারেন্টের মানটা ইউজ করবা। এই সাথে যে থিটা আছে সেটা থিটাটা ইউজ করার জন্য এই যে এখানে একটা জায়গা আছে, তাই না? এই যে থিটা দ্বারা কি বুঝাইছে? কৌণিক মান কি বুঝাইছে না? তাহলে এখানে আর কারেন্টের সাথে আলাদা একটা কারেন্ট যখন বের করছিলাম এখানে একটা কৌণিক মান ছিল না -58.2। এই মানটা এখানে ইউজ করার কোনোই দরকার নাই, কারণ এই মানটা ইউজ করার জন্য এই যে আমার একটা থিটা আছে। ঠিক আছে? কখনোই পাওয়ারের সময় এই তোমার থিটাটা এখানে কারেন্টের সাথে ইউজ করবা না। শুধুমাত্র কারেন্টের যে মানটা অতিভুজের বাহুর মানটা সেইটা নিবা। cos থিটার মান কত পাইছিলাম? অথবা আবার লিখি যে cos 58.2। এখানে এটা ক্যালকুলেশন করো। এই যে এটা হচ্ছে গৃহীত বা অ্যাক্টিভ, বা এখানে লিখি যে প্রকৃত। এরপরে তোমার লিখি যে তোমার রিঅ্যাক্টিভ, অথবা তোমার কার্যকরী, অথবা তোমার কাল্পনিক। এই কাল্পনিক লেখাটা বেশি আসে, যে কাল্পনিক পাওয়ার কত হবে এই লেখাটা বেশি আসে। এই কথাটা প্রশ্নে বেশি পাবা। কাল্পনিক পাওয়ার মানে হচ্ছে তোমার লম্বের পাওয়ার। তো প্রথমে পাওয়ার মানে হচ্ছে তোমার VI, এরপর লম্বের পাওয়ার মানে কি sin থিটা সমান সমান 230 ইনটু 6.06 ইনটু sin থিটার মান হচ্ছে তোমার 58.2। একদম হুবহু ক্যালকুলেটর এভাবে তুলে দেবা। এইটা কত আসছে? কত আসছে এটা? 734.47। এটার এককটা কি? ওয়াট। এগুলো মনে রাখতে হবে। তুমি কিন্তু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি এখানে রাম সংযোজন মধ্যে একটা কাজ হইবে না। তুমি চাল কিনতে চাই যদি বলো যে আমার খালি চাল দেন, কাজ হইবে তোমার? চাল কিনতে পারবা? তাইলে মাইল খেয়ে আসতে পারো। কিন্তু তো একইভাবে তুমি যদি পাওয়ারের ওয়াটের জায়গায় যদি তুমি ভার লিখে দাও বা কেজি লিখে দাও তাই কিন্তু মাইল খাওয়ার অবস্থা হয়ে যাবে। বুঝা গেল? বুঝছো? ওই ডিম কিন্তু যদি হালি ডিম অবস্থা হয়ে যাবে, মনে রাখবে। সুতরাং তুমি এখানে ওয়াটে তুমি ভুল করতে পারো না। তুমি যদি অন্য কোনো ডিপার্টমেন্ট হইতা যে তোমার এই সাবজেক্টটা শুধু এই এখনই আছে, এরপর আর পড়ার দরকার হবে না, তখন তোমার এটা তুমি না শিখলেও কোনো সমস্যা নেই, কারণ এটা তোমার জীবনের কারণে কাজে আসবে না। কিন্তু তোমার এটা সারা জীবন কাজে লাগবে, সুতরাং তুমি অবশ্যই এটা একক সই লিখবা। ঠিক আছে? এখন আরো একটা জিনিস দেখাই। এই পাওয়ারটাকে মূলত কিলোতে সবসময় প্রকাশ করা হয় সবসময়, কারণ আমাদের পাওয়ার বিদ্যুৎ বিল হিসাব করা কি ইউনিটে না? ইউনিট মানে কি কিলোওয়াট আওয়ার না?
এই জন্য সবগুলো পাওয়ারকে সবসময় কিলোতে প্রকাশ করা হয়। কিলোতে প্রকাশ করা মানে কি, এটাকে 1000 দিয়ে ভাগ করা না, সমান সমান এটাকে এভাবে লেখা যায়, তাহলে 0.7347 এত কিলো ওয়াট এটা লেখা যায়। এটা না লিখলে, এটা লিখতে হবে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এটা লিখলে সবথেকে ভালো হয়। ঠিক আছে, এটার মান কত আসে? একই আসবে না, একই আসবে 1184.58। তোমার একটা মজার জিনিস দেখা মানে VAR, এটা রেখো কি, ভার, লম্ব মান হচ্ছে ভার। ঠিক আছে, এটাকে কিলোওয়াটে নিয়ে 1.18458 kVAR। এখন আচ্ছা আরো একটা জিনিস দেখি, তোমার আরেকটা অ্যাপারেন্ট অথবা তোমার আপাত সমান সমান VI মানে হচ্ছে তোমার 230 ইনটু 6.06। এটা করো, একটা মজার জিনিস দেখাই তোমার কি ঘটনাটা ঘটছে। কত আসছে এটা? 1393.18। এইটা তোমার ভোল্ট অ্যাম্পিয়ার সমান সমান 1.394 kVA। এখন তোমার এইটা হচ্ছে রেটেড পাওয়ার, অর্থাৎ ওই যে গ্লাসের ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতা থেকে এতটাই আমার লস হয়ে গেছে। এই যে লস পাওয়ার মানে কি, ওই কৌণিক মান বেশি হয়ে গেছে না, আমি বলছিলাম না যে যত কৌণিক মান বাড়বে তত তোমার লস পাওয়ার বেশি হবে, পাওয়ার লস বেশি হবে। দেখো কৌণিক মান 58 তোমার সামথিং আসছিল, 2 আসছিল, এই 58.2 এর জন্য এই এতখানি পাওয়ার লস হয়েছে, অর্থাৎ তোমার 1.3 এর মধ্যে 1.8 লস হয়ে গেছে। আর তুমি পাইপ ব্যবহার করতে পারছো মাত্র এতটুকু। এইটার যোগ এইটা করলে তোমার এইটা আসবে না, ভেক্টরিক্যাল যোগ করলে এটা চলে আসবে। এখন তোমার মোট পাওয়ার ছিল এতটুকু, এর মধ্যে মাত্র ব্যবহার করতে পারছো এতটুকু, আর বাকিটুকু এই এতখানি পুরোটাই লস হয়ে গেছে। এটা তোমার জন্য সিস্টেমের জন্য খারাপ না। এই জন্য ওই যে আমাদের কৌণিক মানটা যত তোমার বেশি আসবে তত আমার এই পাওয়ারটা তত বেশি গ্রোথ হয়ে থাকবে। আর এই কাল্পনিক পাওয়ারটাই কি লস পাওয়ার ধরা হয় সবসময়, মনে থাকবে। এটা কিন্তু একটা ভালো একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, এইটাকে মূলত লস পাওয়ার হিসেবে কাউন্ট করা হয়। আচ্ছা, এইটা একটা ছবি তুলে নাও, ওখান থেকে সবাই তোলার দরকার নেই, ওখান থেকে তুলে নাও, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। বুঝছি তো এটা? এখানে কি আর কোনো প্রশ্ন আছে? তাকে বলো, এখন মুছে দিলাম। এগুলো তো সহজ, তাই না? শুধু সূত্র বসাইয়ে মানগুলো বসাই দেবা। তোমার দেখো, তুমি এখানে এই ওয়াট পর্যন্ত লিখলেই হলো, কিলোওয়াটে নিতে হবে, কোনো বাধ্যবাধকতা নাই। প্রত্যেকটা আমি কিলোতে নিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমার নিতে হবে কোনো বাধ্যবাধকতা নাই। তোমার ক্যালকুলেটরে যেটা আসবে ওটা লিখে দিবা, ঠিক আছে? কিন্তু ওয়াটটা দয়া করে ঠিক রেখো, কারণ ওয়াটটা তোমার জন্য দরকার। আর সামনের সেমিস্টারে কিন্তু শুরুই হবে এখান থেকে। আজকে যেখানে শেষ করে রাখবা, সামনের সেমিস্টার শুরু হবে ওখান থেকে, বুঝছো? এবারে দেখবো আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, ভোল্টেজ ড্রপ। এটা এখন পর্যন্ত দেখো না, এটা কিন্তু পরীক্ষায় আসে। ক্লাসে এই গ্রুপের ক্লাসে যেটা করেছে সেখানে ভোল্টেজ ড্রপ ছিল। আচ্ছা, ভোল্টেজ ড্রপের সূত্রটা কি বলো তো? ভোল্টেজ ড্রপের সূত্র কি? V সমান সমান IR। এই যে IR, এই হচ্ছে ওহমের সূত্র, মেইন সূত্র। এই IR সূত্রের মধ্যে, এই ওহমের সূত্রের মধ্যে ভোল্টেজ ড্রপ কি আছে ব্যাখ্যা করা আছে। এখানে এই ভোল্টেজটা মানে হচ্ছে তোমার সাপ্লাই ভোল্টেজ বা মেইন ভোল্টেজ, আর এই ভোল্টেজ থেকে এই অংশটা হচ্ছে তোমার লস ভোল্টেজ। ড্রপ মানে কি? লস না, অপচয় ভোল্টেজ। তো এই IR সূত্রের মাধ্যমে কি পাও তুমি? লস ভোল্টেজ পাও বা অপচয় ভোল্টেজ পাও বা ড্রপ ভোল্টেজ পাও, ঠিক আছে? এখন এই ড্রপ হয় কোথায় কোথায়? যেখানে যেখানে R আছে। R মানে কি? আর মানে হচ্ছে তোমার এভাবে ধরো যে যেখানে যেখানে বাধা আছে, যেখানে যেখানে ওটা ছিল ডিসি সার্কিটের জন্য, তাই না? তো যেখানে যেখানে বাধা আছে ওখানে ওখানে তোমার ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এসি সার্কিটের মধ্যে দেখো এখানে 230 ভোল্ট দিছো, এই 230 ভোল্ট কে বাধা শুধু ও দিছে না, ওরাও দিছে? এরাও অবশ্যই দিছে, কারণ এদের একটা বাধা পরিমাণ ছিল না আমার কাছে, তো এরাও আমাকে বাধা দিছে। কাকে? এই ভোল্টেজটাকে, কারেন্ট প্রবাহকে। তাহলে ওই যে পরিমাণ শক্তি দিয়ে বাধা দিছে তার সাথে যদি এই কারেন্টের মানকে গুণ দেই তাহলে কি পাবো? আমি ভোল্টেজ ড্রপ পাবো। এই জন্যই তোমার এই সূত্র। এখন এখানে তুমি এই রেজিস্ট্যান্সকে এভাবে ধরো যে যে কোনো জায়গার ভোল্টেজ ইনটু ওই জায়গার কারেন্ট সমান সমান ভোল্টেজ ড্রপ। এটা মনে রাখো যে এই জায়গার যদি ভোল্টেজ ড্রপ বের করো তাহলে এই জায়গার কি পরিমাণ কারেন্ট আছে এবং এই জায়গায় কি পরিমাণ তোমার বাধা আছে সেই দুটোকে গুণ করলেই তুমি এই জায়গার
কি পরিমাণ ভোল্টেজ অপচয় হয়েছে, এই 20 ওহম রেজিস্টরকে চালাইতে কি পরিমাণ ভোল্টেজ লাগছে সেটা তুমি পাবা। একইভাবে এখানে যে কারেন্ট আছে সেই তার সাথে যদি এখানে বাধার পরিমাণটাকে গুণ দেওয়া যায় তাহলে তুমি এখানে অপচয়টা পাবা। তো তোমার এখানে আমরা ভিআর বের করি, রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে তোমার ভিআর, আর অফ ভোল্টেজ মানে রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ, বুঝি তো? ভিআর মানে কি? রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ। এর মানে হচ্ছে তোমার এই 20 ওহম রেজিস্ট্যান্সটা চলতে, এটা মনে করি এটা 20 ওহমের বাল্ব, এই 20 ওহমের বাল্বটা চলতে কতটুকু ভোল্টেজ লাগছে সেইটাকে বের করার জন্য কি করব, এই বাল্বটা চলতে এখানে কতটুকু কারেন্ট লাগছে, এটা কারেন্ট চলতে কারেন্ট আছে না ওখানে, এই কারেন্টের পরিমাণ কত এই সার্কিটের জন্য 6.06 ইনটু এখানে কোণ ছিল তাই না, কোণ দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই, কোণ দেওয়ার দরকার নাই, রেজিস্ট্যান্সে কোণ থাকে না তো ওইজন্য কোণ দেওয়ার দরকার নাই, ইনটু তোমার বাধার মান কত শুধুমাত্র 20, এখানে করলে একটা যেটা মান আসবে এটাই তোমার এখানে অ্যানসার। করে দাও 121.2 এত ভোল্ট, এইটা একটা অ্যানসার। এবারে দেখো তোমার ভি এল অর্থাৎ ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ, এই ইন্ডাক্টরটা চলতে 100 মিলি হেনরি ইন্ডাক্টরটা চলতে এখানে কি পরিমাণ ভোল্টেজ অপচয় হয়েছে বা ভোল্টেজ দরকার হয়েছে সেটা। তাহলে এখানে একইভাবে এখানে কারেন্ট এখানে লিখে দিই I ইনটু আর, এখানে লিখবো I ইনটু XL। আচ্ছা এখানে XL লিখবো, এখানে একটা বিষয় আছে তোমার XL লিখবো না JXL লিখবো, কেন লিখতেছি এখানে JXL, কারণ দেখো এই কারেন্টেরও কৌণিক মান আছে আর এই X মানেই তো কৌণিক মান, ঠিক আছে, আর এখানে তোমার রেজিস্ট্যান্সের কৌণিক মান ছিল না, এইজন্য কারেন্টের কৌণিক মান দিলেও একই মান আসবে না দিলেও একই মান আসবে, বুঝছি? তাহলে তোমার এইখানে যেহেতু কৌণিক মান আছে তার মানে এটারও কৌণিক মান আছে, তার মানে আমি অবশ্যই দুটোর কৌণিক মান ইউজ করব, যদি আমি এখানে জে ইউজ না করি তাহলেই আমার অঙ্কটা ভুল হবে, কারণ এটা ভেক্টর সাম, ঠিক আছে, ভেক্টর সাম ভেক্টর গুণ ভেক্টর ভাগ যাই করো না কেন যদি তোমার সেটা করতে হয় সেটাকে দুইটা ভেক্টরিক্যালি করতে হয়। এখানে কারেন্টের মান হচ্ছে 6.06 58.2 ইনটু এক্সেল এর মান হচ্ছে তোমার, এক্সেল কত পাইছি আমরা, কত পাইছিলাম এখানে, এক্সেল এর মানটা ছিল হচ্ছে 31.24 না কত, 31.94 কত ছিল, 94 স্যার, স্যার 94 ছিল, 31.94 এত ভাবে বুঝছি। আচ্ছা 31.94 ধরে নি, 94 আটটা ছিল 63., ওইটা মনে আছে, যাই হোক ধরে নিলাম 31.94। এখন এইখানে যদি আমি জে না দেই দেখো তাহলে কি হবে, যদি জে না দেই তাহলে এই মানটার সাথে শুধু এই মানটা গুণ হয়ে যাবে আর এইটা যেভাবে আছে ওইভাবেই থেকে যাবে। তো তুমি যদি এখানে যদি জে দাও তাহলে তখন তোমার মানটা চেঞ্জ হয়ে যাবে, জে বা আই যে কোনো একটা ইউজ করতে পারো কিন্তু ইউজ করতেই হবে, মাস্ট বি শুড বি ইউজ করতেই হবে। কেন ইউজ করবো বলো তো, কারণ এই এক্স টা মানে হচ্ছে কাল্পনিক মান, আর কাল্পনিক মান মানেই তোমার এখানে জে অথবা আই ইউজ করতেই হবে, না করলেই তোমার ভুল। এটা করো এখন ক্যালকুলেশন, একদম যেভাবে আছে হুবহু এইভাবে তুলে দিতে হবে। 193.55 আর কোণ শিফট প্লাস শিফট সমান দিলে 58.2 না, তুমি এই পুরোটা যেভাবে আছে এইভাবে তুলো, কোণের মান অবশ্যই চেঞ্জ হবে। BC সমান I XC আই দাও না তুমি, এই জন্য কোণের মান চেঞ্জ হয়, আই দিতে হবে, না দিলে ভুল হচ্ছে। 148.2 তুমি যে ভুলটুকু করছো আমি কিন্তু ধরে ফেলছি, এইটা হলো কোণের মান, আগেরটা ঠিক ছিল। ও মান ঠিক ছিল, হ্যাঁ মান ঠিক ছিল। মান কত ছিল 193.2 55, আর হচ্ছে তোমার 148.2, ঠিক আছে। জি স্যার ঠিক আছে, এরপর একটা হচ্ছে তোমার ইনটু
x এর মান ছিল তোমার 63 পয়েন্ট, বুঝে গেছে নাকি 63.66 i সমান সমান এটা বলো। তোমার একটা মজার জিনিস দেখাই দিছি, দেখো তুমি যদি i না দাও তাহলে কি হবে সেটা তোমার দেখাচ্ছি। কত আছে এটা? 385.77 কোণ 148.2 একই পরিমাণ আসছে, মাইনাস আছে না? আচ্ছা মাইনাস আসবে এখানে। এটা xc না, এইটা xc না, তার মানে এখানে আছে তো মাইনাস, আবার করো এটা, দেখো ভুলটা কোথায় নেমেছে। এখানে xc ছিল না, এটা xc এর বাধা ছিল না, xc ছিল মাইনাস jxc, এখানে এটা লিখতে হবে এভাবে মাইনাস jxc, নাহলে কি ভুল হবে? তো তুমি লিখবা যে মাইনাস 63.66 ইনটু i ইএনজি আর কি, বুঝতেছো? না মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে যাওয়ার তো কোনো কারণ নাই, কারেন্ট ইনটু বাধা, কারেন্ট ইনটু বাধা, শুধু এইখানে তোমার x যেখানেই থাকবে, x থাকলেই তোমার i ব্যবহার করতে হবে ক্যালকুলেটরে, ঠিক আছে? এই একটা কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই যেখানে তোমার x এর থাকবে ওইটা প্লাস i, আর যেখানে x থাকবে ওইটা মাইনাস i। এইটা কত আছে? মাইনাস 31.8 না কৌণিক মান এটা নাকি? 385.77 মানে 8 লেখা যায়, ঠিক আছে? এখন তুমি একটা জিনিস মজার জিনিস দেখো, তুমি যদি i না তুলতা, দেখো এই মানে কিন্তু পরিবর্তন হয় না, এই মানের কোনোটাই পরিবর্তন হয় না, অর্থাৎ 230 এর সাথে সরি কারেন্টের সাথে তোমার গুণ হয়ে গেছে যে তোমার মানটার এই 63.66 এর গুণ হয়ে তোমার এই মানটা আসছে। তুমি যেবার i উঠাও না, এইখানে তুমি i উঠাইছিলে না, i যখন উঠাও না তখনও তোমার এই মানটাই আসছে, শুধু কৌণিক মানটা তোমার আসে না, বা এই মানটা আসছে। তো তুমি যদি i যদি না উঠাও তাহলে তোমার ধরে নেই যে তোমার কোনো i নাই, i না উঠাইলে তোমার এই মানটা তুমি পাবা, তাতে কোন নিশ্চিত এই মানটা সেম আসবে এটা নিশ্চিত, এই মানটা সেম আসবে এটা নিশ্চিত, আর এখানে এই মানটা সেম আসবে এটা নিশ্চিত, ঠিক আছে? এখন যদি তুমি i না উঠাও তাহলে তুমি এই তিনটাকে যোগ করে দাও, এইটা যোগ এইটা যোগ এইটা, এই তিনটাকে যোগ করলে তোমার 230 এর থেকে বেশি হয়ে যাবে না? এটা কি সম্ভব? মোট ভোল্টেজ কত ছিল তোমার? এইখানে ভোল্টেজ ড্রপ তাহলে 230 এর মধ্যে থাকবে, কারণ ও তো আর বাড়ির দিন যে ভোল্টেজ দেয় না, 230 এর মধ্যেই ছিল, তাহলে এখানে কেন বেশি হলো? এইটাই হচ্ছে ভেক্টর। ওই যে কখনো গল্প শুনছো যে 2 যোগ 2 কখন 6 হয়? ভুল না, রাইট হলেও 2 যোগ 2 6 হয়। কখন হয়? এই যে ভেক্টরের ক্ষেত্রে হয়, 2 যোগ 2 করলে 6 হয়, ভেক্টরের ক্ষেত্রে সম্ভব, বুঝছো? কারণ এই তিনটাকে যদি তুমি যোগ করো, তুমি তখন এই ভেক্টরিক্যাল যোগ করলে তুমি 230 পাবা, বুঝছো? কিন্তু তুমি স্বাভাবিকভাবে যোগ করলে কি পাবা? 600 বেশি হয়ে যাবে। তাহলে তোমার 2 যোগ 2 করলে কত হয়? 4। স্বাভাবিকভাবে তুমি স্বাভাবিক যোগ করলে 4 হবে, কিন্তু যদি ভেক্টরিক্যাল যোগ করো সেটা যে কোনো মান হইতে পারে, 6 হইতে পারে, বা সেটা ভেক্টরিক্যালে যে অনুসারে এই j এর মান ব্যবহার করবা সেই অনুসারে হবে, বুঝছো? এখন আমি এই জেটা যদি না দেই তাহলে এই অঙ্কটা আমার ভুল হচ্ছে। মূল কথা হচ্ছে এই 230 যে সাপ্লাই দিলাম, এই 230 সাপ্লাই তো এই তিনটা জায়গায় ভোল্টেজ ড্রপ হইছে, যেটা সিরিজ সার্কিটের সাধারণ বৈশিষ্ট্য, তাহলে এর থেকে বেশি ভোল্টেজ হবে না। এখন যদি তুমি এখানে ভেক্টর যোগ না করো তাহলে এখানে এই সবগুলো ভোল্টেজ ড্রপ মিলে 600 ভোল্টেজ হয়ে যাবে, যেটা বাস্তবে সম্ভব না। কিন্তু যদি ভেক্টর যোগ করো তাহলে তুমি এই 230 ভোল্টই পাবা, বুঝছো? আগামী সেমিস্টারে আর যদি তোমাদের সাথে দেখা হয় তাহলে তোমাদের এই ফেজর ডায়াগ্রাম সুন্দর মতো বুঝাই দেবো, কিভাবে ফেজর ডায়াগ্রামে 2 যোগ 2 করলে 6 হয়, এটা সুন্দর মতো বুঝাই দেবো, ঠিক আছে? তোমাদের যদি ধৈর্য থাকে এখন দেখাই দিতে পারি না স্যার, ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা বুঝতে যাই না, এগুলো বুঝছো?